বং দর্পণ বিনোদন সবার জন্য। গ্যালারি গোল্ডেন উইংসের পঞ্চম বার্ষিক প্রদর্শনী উদ্বোধন হলো 22শে জানুয়ারি 2024। প্রদর্শনীতে স্থান পেয়েছে ড্রয়িং, পেন্টিং এবং স্কাল্পচার। এই চিত্র প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ডে ড্রিমস। এই প্রদর্শনীটি চলবে 28শে জানুয়ারি 2024 পর্যন্ত। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। যারা এসছেন অতিথি বিশিষ্ট চিত্রশিল্পীরা, তারা প্রায় ঠিক করে ফেলেছেন যে কে কোন পুরস্কারের জন্য মনোনীত। এটা মনোনয়ন হয়ে গেছে এবং আমার ভালো লাগছে যে এখানে আমার প্রিয় মানুষরা অনেকেই, এখানে সবাই প্রিয় আমার, তার মধ্যে কিছু আছে সন্তান তুল্য, তারা পুরস্কার পাচ্ছে। এটা ভেবে আমার খুব ভালো লাগছে। আমার থেকে অনেক ছোট এরকম সব রয়েছে, তারা এগিয়ে আসছে। আগামী দিনে তারা এই চিত্র জগৎকে আলোকিত করবে, এটা আমার দৃঢ় প্রত্যয়। এবং সেই প্রত্যয়কে আরো শিল্পী দিচ্ছেন আমাদের সিনিয়র যারা নির্বাচনী মনোনয়ন করে। তো এইগুলো পুরস্কারগুলো যখন দেবে তারা হাতে তুলে দেবে যারা মাননীয় যাদের হাতে, আর সেই পুরস্কারগুলো তাদের প্রাপ্ত যারা প্রাপ্তিতে যোগ্য হয়েছে যাদের তার এই না। তো হ্যাঁ, সেই লোকগুলোর দিকে একটুখানি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে হবে। আচ্ছা, এবছর পেলে তুমি সামনের বছর দ্বিতীয়টা আমার আসছে, এটা ভাবতে হবে এবং সারা বছর সেইভাবে কাজ করে আবার সামনের বছর আমার কাছে চলে আসতে হবে। এটা আমি যতদিন আছি ততদিন এটা চালিয়ে যাবো এভাবে, এবং আশা করি আগামী দিন আরো ভালো হবে এই ব্যাপারটা, বিষয়টা। তো আমি চেষ্টা করি এই সব কমিশনে পার্টিসিপেট করেছি এবং সেখানে দেখা করার জন্য অগ্রিমের দিক চলে এসেছি। তারপরে আমাদের শক্তিগড় থেকে চলে এসেছি, বর্ধমান থেকে চলে এসেছি, কিন্তু কাছাকাছি নয়। এই ঠান্ডার দিনে কি করে কাঁপতে কাঁপতে আবার শক্তিগড়টা বেরোবো, ওখানকার ঠান্ডা আবার এখান থেকে একটু বেশি, ওরা মধ্যে একটু গরম লাগছে এখানে এসে, কারণ ওখানে তো সাংঘাতিক ঠান্ডা। বর্ধমান, শক্তিগড় এসব সাংঘাতিক ঠান্ডা। আর্ট গ্যালারি বানিয়েছেন, অদ্ভুত ব্যাপার এরকম বলেছেন অনেকেই আর কি এখানে আমাকে অভিনন্দিত করেছে। এটা খুব ভালো লেগেছে। এই জায়গাটা ওপেন করেছিলেন মাস্টারমশাইরা, আমাদের নিরঞ্জন প্রধান এসেছিলেন, উনি আমার ফার্স্ট ইয়ারের মাস্টারমশাই। তো ওনার হাত থেকেই আর্ট কলেজে ঢোকা, উনি এসেছিলেন। তারকগড়ে এসেছিলেন, তারকগড়ে আমার দাদার মতো খুব আমাকে ভালোবাসেন। আর এসেছিলেন ব্রাত্য বসুর সঙ্গে এই বিভিন্নভাবে আমার কন্যার থ্রুতে, আমার কন্যা অভিনয় করে, তো সেই থ্রুতে যোগাযোগ ব্রাত্য বসু এসেছিলেন এবং আমাকে খুব সম্মান দিয়েছেন। আমার এখানকার লোকাল কাউন্সিলরকে বলে গেছিলেন যে এইসব লোকের পাশে সবসময় থাকবেন, সবসময় হেল্প করবেন, এদের কোনো রকম বাধা দেবেন না কোনো কাজে ইত্যাদি। তাতে করে আমার খুব ভালো লেগেছিল যে উনি বললেন এই কথাটা। আমাদের আর্টের বিহুত একজন নাট্য শিল্পী ও নাট্যকার, লেখক। যাই হোক, আমার এটা খুব ভালো লেগেছে। পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানিয়ে দিচ্ছি আমরা আমাদের এখানে। আমাদের প্রথমে শাড়ি করে লম্বা হয়ে গিয়ে বিরাট ব্যাপার হয়ে গেছে, এখন সব পরি হয়ে গেছে ওরা আজকে। কি সুন্দর দেখাচ্ছে। এবারে ঋষা সামন্ত উত্তর দিয়ে বরণ করে দেবে পৃথ্বী সিদ্ধাকে। পৃথ্বীদা, তোমাদের খুব সৌভাগ্য যে তোমরা এরকম একটা বড় বড় মানুষগুলোকে তোমরা এইভাবে আপ্যায়ন করতে পারছো। তোমাদের আশীর্বাদের হাত ওনাদের তোমাদের মাথায় পড়ুক, তোমরা অনেক বড় হও। এরকম খুব গুণী ছেলে মেয়ে। ওই দিশা ওই ছবিটা এঁকেছে, ঘোড়া আর ইঞ্জিন, ওই দুটো দিশা এঁকেছে, ওই দুটো ঘোড়াটা আর ওই এঁকেছে পৌলমী, ওর নাম পৌলমী এঁকেছে। এখানে পেঁচাটা আর ওখানে একটা কুকুর আছে।
আর ওই কুকুর প্রথমে এলো। কুকুর হচ্ছে ওই মুরগিটা, বুঝলেন, মোড়কটা কুকুর। ওই যে প্রথমে তোমাকে যে দিশা ঘোড়াটা আঁকলে কিভাবে গেছে ওটা খুললে স্টাডি করে ছবি দেখি, ছবি কোথায় শুনলে তৃতীয় জন নির্মলেন্দু মন্ডল, নির্মলেন্দুকে পল্লবী বরণ করে। নির্মল আমার বন্ধু, অনেক দিনের বন্ধু, দীর্ঘদিনের বন্ধু। তো ও আনন্দবাজারে, যারা আনন্দবাজার পত্রিকা আগে দেখতে, ফেস দেখতে, তারা প্রচুর নির্মলের ইলাস্ট্রেশন দেখেছে। নির্মল খুব ভালো ছেলে, খুব শান্ত, মানে একেবারেই চঞ্চল নয়। আমার একেবারেই অপোজিট। সবাইকে 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 ওয়েলকাম করছি। একটা খুব সুন্দর উদ্যোগ তখন নিয়েছি, আজকে 5 বছর হয়ে গেল এই উদ্যোগটা, এবং দেখতে পাচ্ছি যে অনেক ভালো ভালো কাজ এখানে, অনেক ভালো ভালো কাজ। সেই জন্য যারা তোমার এখানে ছবি আঁকা শেখো, অনেকে বাইরে আর্টিস্ট আছে, তাদের একটা কথা বলবো যে ছবি ভালো করে আঁকো, কারণ জীবনের যে কোনো লাইনে যাবে ছবিটা কিন্তু দরকার হবে না। অনেক ধরনের ছবি আমি আঁকবো না, আমি ইঞ্জিনিয়ার হবো, আমি ডাক্তার হবো, বা আমি আর্কিটেক্ট হবো, যাই হোক, ছবি কিন্তু দরকার। ছবি আঁকাটা অসম্ভব প্রয়োজনীয় এখনকার দিনে। কিছুদিন আগে আমাকে ডিপিএস স্কুল থেকে ইনভাইট করেছিল যে বাচ্চারা কাছে ছবি আঁকতে চাইছে না, আপনি বুঝিয়ে বলুন। আমি বুঝিয়ে বলার ব্যাপারটা ছবি আঁকতে বাচ্চারা তখন যে যেমন ইন্টারেস্ট তৈরি করতে পারবে, তো তাহলে বাচ্চারা কেন ছবি আঁকা? ছবি এঁকে মানুষ কথা বলতো, তখন তার ভাষা ছিল না, তখন তার লেখার ক্ষমতা ছিল না, কিন্তু ছবি হচ্ছে আমাদের রক্তে। এবং এই যে বাচ্চারা দেখে যেসব ছবি আঁকে, তাদের আবল তাবল যাই আঁকে, এরকম তাদের মনের ভূতা, সেইগুলোকে সব ইচ্ছে করতে পারে। এখানে যারা কাজ করেছে, যারা বাইরে থেকে এসে তাদের যারা উঠে তাদের খুব ভালো কাজ, তাদের করতে আমি ক্রেডিট দিয়েছেন তাদের। আর তখন বলবো, তখন ওইভাবে চাকরি বছর করতে আসবে, কারণ এই যে একটা কথা বলি খুব লাগবে ভালো, যে একটা এখানে একটা ওই বিউটি পার্লার না করে, যেটা করার সুযোগ ছিল তোমার, ভালো ব্যবসা হতো, তুমি এইটাকে প্রস্তাব দিয়েছো, এটা কিন্তু আজকে খুব রেয়ার। তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ। আমাদের কিছু কথা বলি। এখানে আমি কয়েক বছর আগে একবার এসেছিলাম, সেবারও খুব ভালো লেগেছিল। এবারও দেখি আরো ভালো ভালো কাজ করছে। অভ্যস্ত করতাম না বলতে, আত্মীয়তারা অভ্যস্ত, ভুল করে কানে চলে গেল, মাইকে মোবাইলে কথা বলবো। যাই হোক, আমি তপনের উদ্যোগটা নিশ্চয়ই সাধুবাদ জানাই। খুবই ভালো প্রচেষ্টা, এবং তাতে অনেক মেয়েরও উপকৃত হচ্ছে, অনেকের সুযোগ সামনে খুলে যাচ্ছে। আমি এ নিয়ে বেশি কথা বলবো না, আমি একটা ছোট কাহিনী আমার নিজের কথা বলবো, যেটা হয়তো অনেকে জানে, অনেকে জানে না। ৬৬ সালে আমি ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটস করছি, তখন রহমতবাদ। সেইখানে আজমিরা টেস্টে আমি পাশে করেছিলাম, আমার সঙ্গে ছিল অসীম। ওইখানে আলাপ হয়েছিল, তার আমি চিন্তা করি বাড়ি এসে বাবাকে জানালাম যে এরকম কাজ করেছি, গার্জেনে যেতে হবে বাবা শুনে বললেন, বাবা একটু জীবনে আমার একটা পরিমাণ। আমার পড়াশোনা একটাই বললেন, ভদ্রলোকের ছেলে আশ্রমে
এতটাই তফাৎ, আমার চোখের সামনে এত আছে, কম বয়সী বেশি সবাই শুনেছে। সেইটা আগে তাই মনে হয় যেখানেই যাই না কেন এই কথাটা একটু বললে আরো উৎসাহিত হবে অনেকে যারা এবং সেটা হলো না তখনকার দিনে বাবা আর আজকের দিনে বাবার মধ্যে অনেক পার্থক্য। তখন বাবাদের মুখের ওপর আর কোনো কথা বলা যেত না, ওইটি শেষ হয়। যদি আমি সে বছর ভর্তি হলো না, ঘটনাটাকে ডিসেম্বর মাসে আমার বাবা মারা যায়। তার বয়স হচ্ছে, কারণ আমি বাবার 11 নম্বর সন্তান, আমার 5 ভাই 5। এত কথা বলছি, সেই ঘটনাটা আপনাদের হয়তো অনেক কিছু ভালো লাগবে, তোমাদের পরের বছর পরীক্ষা হয়ে গেছে। আমাদের পাড়ার মানুষ তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়, তা আমার বাড়ির সঙ্গে আমার সম্পর্ক তা উনি, আমি দাদু বলতাম, উনি শুনে জিজ্ঞেস করেন তুই কী করে বেড়াচ্ছি এখন, কিছু করছিলেন না না তুই বলছি এবার করে। উনি প্রতাপ চন্দ্রের কাছে আমাকে পাঠালেন চিঠি লিখে, সকালবেলা গেলাম দেখা করতে। ঘটনাটাকে সেই সময় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি নিয়েছে, কিন্তু পুরোপুরি নেয়নি, আরও নিরান্ন সব কথা শুনেছি। তিনি তার সম্পর্ক চিঠি দেখে উনি সামনে ছিলেন যাওয়ার কাজের জন্য ছিলেন বিপিন বিহারী গোস্বামী, আমার তো ছিলেন। তখন উনি চিঠিতে অনেকে ধরিয়ে বলেন যে খুব করা যায়, আমাকে সব করে বলেন যে তুমি কালকে এসে আপনি বাড়ির জন্য মাকে নিয়ে আচ্ছা পরীক্ষা করতে পারেন। ঘটনা ঘটেছিল বলে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে খুবই জানার পেছনে আরেকজন মানুষের যথেষ্ট সাহায্য আমাকে আমাদের তখন আমাদের ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার আমি ঢোকার 2 বছরের মধ্যে সেই বছর প্রায় 80 সাল অবধি এটা আমি 2003-এ আমার একটা আত্মজীবনে লিখেছিলাম, সেখানে অনেক হয়ে গেছে। আজকাল একটা 3 বছর হয়ে গেল, এখন কথা বলি একটা কথা বলার জন্য এইটা বললাম যাতে নতুনটা একটু বিশ্বাস হবে যে আজকে কতটা পরিবর্তন হয়েছে 60 সাল থেকে আমি মনে হচ্ছে। এইটুকুনি বললাম, ভালো লাগলো এই উদ্যোগটা দেখেন। বাবা যেতে দেয় আমার জীবনে যে ঘটনাটি শুরু করেছিল 63 সালে। আমি যখন যাদবপুরে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছি, কিন্তু ওই ছবি একটা ভালোবাসতাম বলে বাবা প্রত্যন্ত পরিবার, আমার 5 ভাই বোনের শিক্ষা। বাবা বলতেন ইঞ্জিনিয়ার অনেক চেষ্টা করার পরে দেখতে পারিস, একদম উল্টো, একদম উল্টো। এবং আমি যখন আর্টস কলেজে ইন্টারভিউতে একদম পরীক্ষায় পাস করলাম, আমি ছবি একদম আপনার বাড়িতে আসতাম যেরকম তা মাস্টারমশাই বলেছিলেন আমার পড়াশোনা কি করলে, হ্যাঁ মানে পড়াশোনা কি করেছো, আমি বললাম যাদের করে ভর্তি হয়েছি ইঞ্জিনিয়ারিং, তুমি এখানে কেন? আমি বললাম বাবা পাঠিয়েছেন। হ্যাঁ সবাই না, সবাই দিকের দিকে দেখো যে বাবা তোমাকে কেন পাঠিয়েছেন, বাবার কি সোনার ব্যবসা আছে? 63 সালের কথা বলছি। তখন সবাই ভাবতো আর্টিস্টরা বিক্রি হবে আর কিছু আলাদা। তো আমি বললাম না, আমরা ভয় কাঁপছি। আমি বললাম না না, বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের একজন গেজেটেড অফিসার। কয় ভাই বোন? আমি বললাম 5 ভাই বোন। তুমি? আমি বড় ছেলে তোমাকে আর্ট কলেজে পাঠিয়েছেন? অনেকে মুখ চাওয়াশি করে শুনে পাঠিয়েছেন, আমাকে বললে শোনো এরকম বাবা দেখিনি, তুমি সত্যি বলছো বাবা? আমি বললাম সত্যি বলছি। তাই দিতে হয় তাহলে তুমি ভর্তি হয়ে যাবে। তো দ্যাট ইজ অ্যানাদার স্টোরি। এটা একটা আনন্দবাজারে বিরাট আর্টিকেল বেরিয়েছিল আমাকে 2000 সালে, যে মানে স্রোতের বিপরীতে। সেই সময় একটা ইঞ্জিনিয়ার হয়ে গেলেই চাকরি পাওয়া যায়, আর মধ্যবিত্ত পরিবারের চাকরির ইম্পর্টেন্ট ছিল। এমনই এক বাবা, সে বললো দরকার ইঞ্জিনিয়ার অনেক ভাই, তো 2 ভাই আছে পরে দেখা গেল। অবশ্য দুজনেই বিখ্যাত হয়ে গেল পরে, আমি শুধু আর্টিস্টের দলে হয়ে গেলাম। শান্তি লাগবে এবং খুব কাছে, মানে সবাই খুব ভয় ভয় পেত না, কেউ সবাই খুব রেসপেক্ট করতো, ভালোবাসতো। মৃত্যুঞ্জয় এক কথায় আমি কে লোকটা মৃত্যুঞ্জয়, আমি চিনতাম না, আমি তো দেখিনি, আমি কে লোকটা, সবাই যেই বলে সেই বলে মৃত্যুঞ্জয় দা, আবার অনেকে মৃত্যুদা মৃত্যুদা বলে, মৃত্যুদা মৃত্যুঞ্জয় দা বলতো না, মৃত্যুদা। মৃত্যুদাটা কি? তো বলছি আরে অ্যাসিলের তোমার যে সেটা হচ্ছিল গ্রাডটা হচ্ছিল, গ্রাডটা আমি কাজ করেছি কিন্তু আমি পাইনি, হ্যাঁ আমি বলে তাকে দিয়েছিলাম। যাই হোক, তো এই আর কি, এই মানে বড় হওয়াটা কথা, বড় শব্দটা আপেক্ষিক, মানে ভাইরা হয়তো বড় অনেক হয়েছে, কিন্তু আমার চোখে মৃত্যুঞ্জয়দাকে আমি একটা অন্য চোখে দেখিও। মৃত্যুঞ্জয়দার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে, একটা মানে ইউথফুলনেস বিষয়টা। মৃত্যুঞ্জয়দা আমার কি কতটা সিনিয়র, কিন্তু
কিন্তু যারা একদম চিরযুবক, সবসময় আমাদের আর্ট কলেজের কোনো একটা কাজে বাড়িতে ঝাঁপিয়ে পড়ে, সব ব্যাপারে থাকে, সমস্ত এক্সিবিশন দেখে। একটি ছোট্ট মেয়ে অনুশ্রী একটা পুরস্কার পেয়েছে। আমি পুরস্কারগুলোর মধ্যে একটু লাগিয়ে দেবো, স্টিকার আছে, আমি লাগিয়ে দেবো, নইলে পুরস্কারটা কোন পুরস্কার বোঝা যাবে না। আমি কি দিচ্ছি, আমি ঘোষণা করে দিচ্ছি। অনুশ্রী প্রথম পুরস্কার পেয়েছে। অনুশ্রী পুরস্কারগুলো 5,000 টাকা। দ্বিতীয় পুরস্কার আমার কন্যা সম আরেকজন, সে হচ্ছে দিশা মন্ডলের পুরস্কার 3,000 টাকা। থার্ড পুরস্কার আমার ছোট ভাইয়ের মতো আমাদের কলেজে গিয়ে আমার দিকে একটু আসেনি মনে হচ্ছে, সমীর ঘোষ এরকম একটা আমি বুঝতে পারছি না। সমীর কাছেই থেকে বড় নগর থাকে, সমীরে আসার কথা ছিল। সমীরের একটা পোর্ট্রেট আছে বাইরে, সেই পোর্ট্রেটটা ড্রাই কাস্টেলে করা, সামনের ঘরে আছে, সেটা পেয়েছে থার্ড প্রাইজ, তার ভ্যালু 2,000 টাকা। তারপরে পরপর পাচ্ছে রাজীব দাস কি এসছে? রাজীব দাস কোথায় আসেনি? রাজীব দাস কেন আসেনি জানি না, সে শ্যামবাজারে থাকে, মোহনবাগান লেন, সে মোহনবাগানের আবার পট্টস্থাপন। ডার্বিতে কি হয়েছিল কি জানি, হেরেছিলেন, হেরে গেছিলেন, ওই জন্য যাই হোক। তো ও ওয়াটার কালার করেছে, ওইখানে ওয়াটার কালারটা আছে, ওই ওয়াটার কালারটা ফোর্থ হয়েছে, তারপর পেয়েছে। এবারে ফোর্থ বলে কিছু নেই, পরপর আমি বলে যাচ্ছি, তো ওনারা ফোর্থ হিসেবে নির্বাচন করেছেন। এটা 1,000 টাকা মূল্য, বাদ বাকিগুলো সব এই প্রথম 5, 3, 2, তারপরে সব 1,000 টাকা করে। তারপরে হচ্ছে আমার আরেকজন খুব কাছের, খুব স্নেহের পাত্র সুবীর সরকার ওয়াটার কালার, ও আমার ছাত্র। সুবীর খুব ভালো কাজ করে। সুবীর এর আগেও পুরস্কার পেয়েছে এখানে। সুবীরের ছবি বাজারে একটু চাহিদাও আছে, অনেক ছবি বিক্রি হয় সুবীরের ওয়াটার কালার খুব পপুলার, এবং ক্লিকের কাজও খুব ভালো করে। তো সুবীরের কাজ হয়েছে, ভালো লাগছে। তারপরে সনকপুর কোথায়? সনকপুর মিহির পায়, মিহির থাকবে। মিহির এখানে একটা পাকাপাকি আসন জেনে রেখেছে। মিহির প্রত্যেক বছরই একটা কিছু করছে, তো মিহির। এবং আরেকজন আসেনি, সে হচ্ছে সিমসন প্রসূন দাস, ও বেহালায় থাকে, নিশ্চয়ই এই আজকে ঝঞ্ঝাটে আসতে পারেনি। ও গতবারে ও পেয়েছিল, এবারেও পেয়েছে সিমসন। তারপরে ও খুব ভালো, খুব পেয়েছে, আমাদের ওর কি যেন একটা ভালো নাম আছে, কি জানি, শ্রবণা। হ্যাঁ, বলে অভ্যস্ত শ্রবণা, আমার ছাত্রী, পেয়েছে 8 পুরস্কার। তারপরে নাইন্থ হচ্ছে এই ছবিটা পেয়েছে সুপর্ণা ঘোষ। সুপর্ণা আসেননি বলে, সুপর্ণা পেয়েছে একটা। হ্যাঁ, তো খুব ভালো লাগছে। সুপর্ণা এসেছিলেন, ওর মাস্টারমশাইকে নিয়ে এসেছিল। হ্যাঁ, তো মাস্টারমশাই এসেছিল বলে আজকে আসেননি। আচ্ছা, তো সুপর্ণা পেয়েছে। আর আরেকটা খুব আনন্দ লাগছে আমাদের অর্জুন বাবু পেয়েছে। এই কারণে আমার ভালো লাগছে যে ইনি জীবনের প্রথমবার পার্টিসিপেট করছেন কোথাও, এবং প্রথম উনি কাজ করেছেন এই একটা কাঠের কাজ, সামনে আছে একটা 2 ফিগার সাইজ না, আমার প্রফেশনটা প্রিন্টিং প্যাকেজিং ডিজাইন। আমাদের এখন ডিজিটাল হয়ে গেছে। আমি যখন শুরু করি আমাদের
সামথিং পর্যন্ত আমার ছবি চালানোর অভ্যেস আমার বাড়িতে 8-10 বছর আগে একটু রেনোভেশন করছিলাম, তো ওই ওকে দেখে ও কীভাবে চালায়। আমার ছবি চালানোর একটা ইয়ে আছে, খালি ওই গ্রেনগুলোকে প্রথম কোভিডের 3 মাস অনেক সময় ছিল, আমার মনে হলো আমি করতে পারি। কিন্তু এবার থেকে করতে হবে ছবি সব ছবি ভালো লাগে, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ বিচার করতে হবে। বিচার করাটা খুব খারাপ আমার মতে। ছবি মানুষ আঁকে নিজের ইমোশন থেকে, সেখানে ভালো মন্দ বিচারের জায়গা নেই। সেই জন্য প্রতিযোগিতার ব্যাপারটা আমার কাছে একটুখানি পীড়াদায়ক এবং প্রথম দ্বিতীয় বাঁচা। আদারওয়াইজ এখানে যেটা দেখলাম একটা প্রচণ্ড উৎসাহ দেয়া হয় এবং প্রচুর ভালো কাজও আছে। ছেলেমেয়েরা ভালো কাজ করেছে, উৎসাহ পেয়েছে এবং আমারও খুব ভালো লাগলো এখানে এসে এদের কাজ দেখে। আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। ধন্যবাদ। কাজ তো খুবই ভালো কাজ জমা পড়েছে। নমস্কার, আমি তপন চট্টোপাধ্যায় বলছি। এই গ্যালারি দ্য গোল্ডেন উইংস, এটা আমার স্বপ্নের গ্যালারি। এটা আমি প্রান্তিক উত্তর কলকাতার সিথি অঞ্চলে এই গ্যালারি। এখানে কোনো আর্ট গ্যালারি ছিল না। লাস্ট আর্ট গ্যালারি নটি বিনোদিনী, সেটা আমার সময় হয়েছে, যে সময় আমার এই গ্যালারি হয়েছে সেই সময় হয়েছে। তার আগে শেষ ছিল জিসিলা আর্ট গ্যালারি ধর্মতলায়। তো আমার খুব আক্ষেপ ছিল, নর্থ ক্যালকাটা এক সময় সেরা বাঙালিরা এখানে জন্মেছেন, কাজকর্ম করেছেন, সেরকম একটা সাংস্কৃতিক পরিবেশে কোনো আর্ট গ্যালারি নেই। আগে একটা নাটকের পরিবেশ ছিল নর্থ ক্যালকাটা, সেটাও ধীরে ধীরে অবলুপ্তির পথে। এখন আর নাটকের হল তেমন নেই, একমাত্র গিরিশ মঞ্চ, সবেদন নীলমণি। তো সেই জন্য আমার আক্ষেপ ছিল, সেই আক্ষেপ থেকে এই গ্যালারির প্রতিষ্ঠা। এবং দেখতে দেখতে 6 বছর অতিক্রম করলাম। 5 বছরের আমাদের এই প্রদর্শনী, 1 বছর কোভিডের জন্য হয়নি। এই গ্যালারি উদ্বোধন করেছিলেন শ্রী দত্ত বসু, নিরঞ্জন প্রধান, তারক গড়াই ইত্যাদিরা। তারপরে বিভিন্ন সময় বহু জ্ঞানীগুণী মানুষ এখানে এসেছেন ওয়াসিম কাপুরের মতো মানুষ। তারপরে চলে গেছে অনেকগুলো সময়, বহু মানুষ আমাকে সহযোগিতা করে, এই গ্যালারিতে আসে এবং ছবি দেয়। এখানকার মানুষ তারা সচেতন হচ্ছে, আস্তে আস্তে ছবি সম্পর্কে আগ্রহী হচ্ছে। কিছু ছবি বিক্রি হয়েছে আমাদের এই গ্যালারি থেকে। আর এই গ্যালারি থেকে প্রত্যেক বছর 10 জন শিল্পীকে পুরস্কৃত করার চেষ্টা করি আমরা। সেই পুরস্কার মূল্য ক্রমশ বাড়াতে পারছি আর 5 জনের সহযোগিতায়। তারা তাদের কারো প্রিয়জনের স্মৃতিতে বা এমনি আর্টিস্টদের সহযোগিতা করার জন্য আমার সঙ্গে হাত বাড়াচ্ছে। এবং এই গ্যালারিতে আমার প্রদর্শনীতে যে অর্থমূল্য আমি সংগ্রহ করি পার্টিসিপেন্টদের কাছ থেকে, তার পুরোটাই আমি ব্যয় করি পুরস্কার মূল্যে এবং অন্যান্য কাজে। এটার মধ্যে কোনো বাণিজ্যিক প্রয়াস আমার কখনো নেই এবং থাকবেও না। আর এখানকার কোনো ছবি যদি বিক্রি হয়, তার একটা পয়সাও আমি রাখবো না, সে পুরো পয়সাটাই পাবে শিল্পী যদি বিক্রি হয়। এইটাই আমার কাজ, যে আমার মনে হয়েছে যে শিল্পীদের পাশে দাঁড়ানো খুব দরকার। আজকে শিল্পীদের পাশে যদি না দাঁড়ানো হয়, আমরা যদি শিল্প এবং শিল্পীকে না বাঁচাতে পারি, তাহলে আমাদের সংস্কৃতি বিলুপ্তির পথে যাবে। আস্তে আস্তে আমাদের সংস্কৃতি আগেকার দিনের থেকে অনেক অবক্ষয়ের পথে গেছে, কিন্তু এখনও নতুন শিল্পীরা কাজ করছেন উদ্যম নিয়ে। আমি তাদের পাশে থাকতে চাই। আর আমি নিজেও ছবি আঁকি, আমিও এখনো ক্রমাগত শিখে যাচ্ছি। এই যে আজকে আমার কাছে জুনিয়র নতুন নবীনরা আসে, তরুণরা আসে, তরুণীরা আসে, তাদের ছবি দেখেও আমি অনেক কিছু শিখি। অতএব শেখার শেষ নেই। আমি যতদিন বেঁচে থাকবো শিখে যাব এবং সবাইকে নিয়ে বাঁচতে চাই। এখানে আমার গ্যালারিতে আসার পথ হচ্ছে এক, দমদম জংশনে মেট্রোতে কিংবা লোকাল ট্রেনে আসা যায়। দমদম জংশন থেকে আমার এখানে হেঁটে আসা পথ 15 থেকে 17 মিনিট লাগে। একটি অটো আছে, সেখানে নেবে 4-5 মিনিট সময় লাগে, অথবা রিক্সায় একদম আমার গ্যালারিতে আসা যায়। মণ্ডলপাড়া রংকল বললেই রিক্সা নিয়ে আসবে। আর তাছাড়া সিথির মোড় থেকে একটা অটো আসে, আরবিটি স্কুল টু ক্যালকাটা পাবলিক স্কুল বিধানবাগ, সেই বিধানবাগে যেখানে শেষ সেখানেই আমার গ্যালারি।
অতএব এখানে আসার খুব একটা অসুবিধা নেই, তবে একটু ভিতরে এই কারণেই করা আমার ইচ্ছাকৃতভাবেই করা, যাতে করে যারা একাডেমিতে বা বিড়লা একাডেমিতে ছবি দেখার সুযোগ পায় না বা যারা সুযোগ পায় সুবিধা হয় না, তারা আস্তে আস্তে এখানে দেখে ছবি সম্পর্কে সচেতনতা বাড়বে এবং তাদের সন্তানাদিদেরও ছবি দেখিয়ে আমার এখানে শেখানো হয়। অতএব তাদের আস্তে আস্তে ছবি মনস্ক করে তোলা আমার কাজ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।